সারা দুনিয়া জুড়ে বিপুল সংখ্যক মানুষ যোগাযোগ করছে। এটার ভালো দিক হচ্ছে যে ভালো করে বুঝে করা হয়, ওয়ান্ডারফুল। আর একটু অন্যদিক হচ্ছে যে এগুলো একটু ভালো করে না বুঝেও যদি তার কাজ করা যায়, ঠিক আছে। এটাকে টাইমলাইন শুরু বলা যায় 1964। তো এগুলো সবই কাইন্ড অফ ইন্সপায়ার্ড বাই হার্টলি ফকেট। প্রথমে যেটা ছিল ওয়েনবার্গ থিওরেম এবং বোনশ্যাম ফর্মুলাস, তারপরে এক্সটেনশন হয়েছে ডেন্সিটি ফাংশন। তার আগে থেকে যে টার্ম দেখেন, এই টার্মটাকে তো আমরা এটাকে বলিনি, সবসময় এই টার্মটাকে আমরা নন রিলেটিভিস্টিক ডিনামিক্সের ভিতরে রেখে, তারপরে যখন রিলেটিভিস্টিক ট্রিটমেন্টে আসা যায় তখন ওই স্পিন অরবিটাল এফেক্ট এগুলোর একটা এনহ্যান্সমেন্ট আছে। ইফেক্টিভলি করতে গিয়ে আমার এক্সচেঞ্জ এবং কোরিলেশন যে ফাংশনাল গুলো আছে সেগুলোর অ্যাপ্রক্সিমেশনের দরকার হয়। তো একটা প্রথমটা হলো লোকাল ডেন্সিটি অ্যাপ্রক্সিমেশন। স্টিল মানুষ মাধ্যম ব্যবহার করে, অনেক জায়গায় এটাতে ভালো রেজাল্ট দেয়। টাইম ডিপেন্ডেন্ট ডেন্সিটি ফাংশনাল থিওরি সেটা অস্তিত্ব আছে, কিন্তু আমরা যে টিএফটির কথা বলবো এটা টাইম ডিপেন্ডেন্ট পোস্ট টিএফটি টেকনিক আছে, কন্ট্রোলের ডিনামিক্স কার এবং কার্ডের ফর্মালিজম আছে, কিন্তু আমাদের আলাদা প্রয়োজন হবে না। quasi-vertical correction to letters ও কিছু করা যায়। density functional perturbation theory এইটা যারা কাস্টেড করে ম্যাটেরিয়ালস তারা একটু ইউজ করে এই ফোনন ডিসকাশন রিলেশনের করে। সেটা কোয়ান্টাম কেমিস্ট্রি ব্যাপারে আবার কারেক্টিভ ডেন্সিটি ফাংশনাল আছে, আবার ট্রান্স ফাংশনাল মলিকুলার ডেন্সিটির সাথে যদি লোকাল কুলম্ব এফেক্টে আমরা অঙ্কন করতে চাই ইউ বলবেন ইউ ট্রাস্ট এটা নিউটনিয়ান নির্ভর করে স্ট্রং কোরিলেশনের এফেক্টটাকে রিপ্রোডিউস করা। সবচেয়ে বেশি যেটা চালু সেটা হলো জেনারেলাইজড ভেরিয়েন্ট অ্যাপ্রক্সিমেশন এবং এগুলো একটু একটু করে কথাটা আসবে এবং এটাই সাপোর্ট ছিলেন আর কি। তবে এখন আমি সাইটেশন দেখতে পাচ্ছি দুই রকমের আছে, জেনারেলাইজড ভেরিয়েন্ট অ্যাপ্রক্সিমেশন মেডিসিন। এই ভদ্রলোকের এই যে ফিজিক্যাল রিভিউ লেটার সাইন করেছিলাম যে পাতা রাখছেন পেপার আছে, সেটার সাইটেশন 2,00,000 এটা থেকে বোঝা যায় যে এটার ইনফ্লুয়েন্সটা কি। আপনি বিজ্ঞানের ইতিহাসে যদি প্রথম 10টা পেপারের কথা বলা হয় এটা হয়তো তার ভিতরে নোবেল প্রাইজ পান, নোবেল প্রাইজ পাওয়াটা পান না, এটা হলো ইউটিলিটি। একটা হলো ইউটিলিটি ভ্যালু আর একটা হলো একটা ইনসাইট, একটা কোন শেয়ার ওয়ার্কার কোন, কিন্তু তারা কিন্তু হার্টলি ফকের সেখানেও নোবেল প্রাইজের কথা বলে শুরু করি। তাহলে আমি কোথা থেকে শুরু করবো? এটা মেডিকেল স্টোরিক্যাল ইকুয়েশন, এই বিষয়ে আমরা দেখছি কিছুক্ষণ আগেই আমরা ইকুয়েশন দেখছি, কিন্তু সেইখানে এর টার্ম রিডিউস টাইম কনস্ট্যান্ট এগুলো সব ওয়ান করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আবার একটু দেখি এটা কি টার্ম, এটা কার কানেক্টিং এটা নিউক্লিয়াস, এটা এইখানে এটা হচ্ছে ইলেকট্রন সাথে ইলেকট্রনের কুলম্ব, আর এটা নিউক্লিয়াস আর এটা ইলেকট্রন নিউক্লিয়াস। এখানে কেন হাফ দেওয়া হয়েছে? এখানেও হাফ দেওয়া হয়েছে যেন ডাবল কাউন্টিং না থাকে। জোড়ায় জোড়ায় হিসাব করছে, তো কোথাও ফ্যাক্টরগুলোর টোটাল হ্যামিল্টনিয়ান, এটা হলো আমার ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনটা কার ওয়েভ ফাংশন? টোটাল হ্যামিল্টনিয়ান। এটা মেনি বডি ওয়েভ ফাংশন, এটা কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের ওয়েভ ফাংশন নয়, ঠিক আছে।
এই প্রবলেমটা দেখে খুব জটিল কিছু মনে হচ্ছে না, আমি জাস্ট সমস্ত টার্মগুলোকে একসাথে করেছি করে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটি লিখেছি। তো এইটা রিয়েল সিস্টেমের জন্য সবচেয়ে হাই পাওয়ার কম্পিউটার দিয়েও যদি আমি চেষ্টা করি, আমি এক পাও আসলে এগোতে পারবো না। আই ক্যান সলভ এমন কোনো কম্পিউটার নাই যে সলভ। তাহলে উপায়টা হচ্ছে যে আমার একটা অ্যাপ্রক্সিমেশন করে জোরে আমার একটা ম্যানেজেবল অবস্থায় নিয়ে আসা, সেই প্রবলেমটা সলভ করা ভালো। এইখানে ওই যে এইচ কার্ডটাকে বিদায় করে দেওয়া হচ্ছে, তার মানে আমরা ধরে নিয়েছি মাপ ওই আগের ইকুয়েশনটাই। আমরা যে কাজটা করবো এর আগে করছি, আমরা যখন হার্ট্রিপোকে গেছিলাম এবং হার্ট্রিপে ছিলাম তখন নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি আমরা হিসাবটা পুরোপুরি নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি আমরা এখানে আমরা বাদ দেবো, কিন্তু একটু কথাবার্তা আছে। এই যে বাদ দেওয়ার যে প্রসেসটা, এটাকে বলে অ্যাডাইব্যাটিক অ্যাপ্রক্সিমেশন। অনেকগুলো নাম আছে, কোথাও অ্যাডাইব্যাটিক অ্যাপ্রক্সিমেশন লেখা থাকবে, কোথাও লেখা থাকবে প্ল্যান্ট নিউক্লিয়াস অ্যাপ্রক্সিমেশন। আরো ভালো কিতাবের নাম হলো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এবং এই অ্যাপ্রক্সিমেশনে আমি শক্তিশালী থিওরিটিক্যাল ফাউন্ডেশন আছে, তারপরে যাব না। এই যে টার্মটা আছে সেখানে আমরা যদি ধরে নিই যে কম্পেয়ার টু দ্য ইলেকট্রনস আমাদের নিউক্লিয়াসটা আছে, সেটার মাস অলমোস্ট অসীম। I can simply draw the nuclear kinetic energy part. আসলে রিয়েল সিস্টেমে কি হয়, রিয়েল সিস্টেমে যেটা হয় যে নিউক্লিয়াস তার যে মুভমেন্টের যে টাইম স্কেল, নিউক্লিয়াস যে নড়াচড়া, নিউক্লিয়াস কিন্তু কেউ স্থির না, যে নড়াচড়ে সেইটার জন্য যে টাইম স্কেল আর ইলেকট্রনের নড়াচড়ার জন্য যে টাইম স্কেল, তার মধ্যে বিস্তর তফাৎ। তার মানে নিউক্লিয়াস যদি নড়ে তাহলে সেইটাকে অ্যাড্রেস করতে ইলেকট্রনের মোটেই সমস্যা নেই, সাথে সাথে সে এটাকে অ্যাড্রেস করে, সাথে সাথে অ্যাড্রেস করে। এবং যেই এনার্জি স্কেল ইনভলভ, ওই এই কথাটা লেখা থাকে নিউক্লিয়ার মোশনকে ইলেকট্রন ইনস্ট্যান্টানিয়াসলি অ্যাড্রেস করতে পারে খুব হালকা। আসলে আমারটা সেখানে আমারটা হলো যে নিউক্লিয়ার মুভমেন্টের সাথে যে এনার্জি আসছে, নিউক্লিয়ার মোশন সাথে কাইনেটিক এনার্জি আসবে না, একটা এনার্জি আসছে সেটা আছে, সেই এনার্জি এতটা কম যেটা ইলেকট্রনিক এনার্জি স্টেটগুলোর ভিতরে ট্রানজিশন ঘটাতে যদি পারত তাহলে আমি এই অ্যাপ্রক্সিমেশনের ভিতরে যেতে পারতাম। মানে মোদ্দা কথা কিন্তু আসলে এইটা বাট এবার বইটাই লেখা থাকবে। যখন তখন সেখানে এনার্জি স্কেল ইনভলভ দ্যাট ইজ কাইন্ড অফ ইন দ্য রেঞ্জ অফ মিলি ইলেকট্রন। কিন্তু ইলেকট্রনের এক স্টেট থেকে আরেক স্টেজে ট্রানজিশনের জন্য যে সমস্ত এনার্জি স্টেট ইনভলভ, সেগুলো হচ্ছে অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট। ওইটা ইলেকট্রনকে তার স্টেট থেকে বিচ্যুত করতে পারে, যেহেতু পারে না কাজে ওই নড়াচড়া নিয়ে আমার সব করার দরকার নেই। সেটা হলো ফ্রোজেন নিউক্লিয়াস অ্যাপ্রক্সিমেশন, ফ্রিজ অবস্থা। এবং সেইটা যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে যে ওই কাইনেটিক এনার্জি এবং নিউক্লিয়ার পটেনশিয়াল যেটা দ্যাট ইজ ডিউ টু দ্য শিফটিং অফ দ্য ফোর ইলেকট্রনস, এই কোনোটাই আসলে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারে না। এর মধ্যে যে কাইনেটিক এনার্জি যে টার্মটা আছে সেটাকে আমি সম্পূর্ণ হিসাব থেকে বাদ, এবং হিসাব থেকে বাদ দেওয়ার পরে যদি আমি টোটাল এনার্জি থেকে এই যে নিউক্লিয়ার পটেনশিয়াল টার্মটাকে বাদ দিয়ে একটা ই ধরি, তবে সেই ই নিয়ে কিন্তু আমি এইভাবে একটা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন লিখতে পারি, খুবই সহজ। এখন আমি লিখতেছি ইন টার্মস অফ দিস, এর আগে ছিল হচ্ছে ই টোটাল, সেখান থেকে আমি নিউক্লিয়ার পটেনশিয়ালটাকে দে আর ফিক্সড, ইটস নট নো লঙ্গার এর ভ্যারিয়েবল, ঠিক আছে? ওইটুকু বাদ দিয়ে আমি হ্যামিল্টনিয়ান ইকুয়েশন লিখেছি। স্টিল দ্য মেনি বডি একটা ট্রিমেন্ডাস সিম্পলিফিকেশন হয়েছে যে আমার নিউক্লিয়ার কোঅর্ডিনেট আসলে আর আমার চিন্তা করতে ভালো কথা। এখন আমি এই যে পোটেনশিয়ালটা আসছে,
এই পোটেনশিয়ালটা তো এমন না যে এই পোটেনশিয়ালটা নাই, নিউক্লিয়ার পোটেনশিয়ালটা আছে, এমন না যে এটা নাই। আমি যদি নিউক্লিয়ার পোটেনশিয়ালটা এখন যদি নিউক্লিয়ার পোটেনশিয়ালটাকে আমি এভাবে লিখি, এটা হচ্ছে সেই নিউক্লিয়ার পোটেনশিয়াল, তাহলে ওই যে ওই ইকুয়েশন থেকে, এর আগের ইকুয়েশন থেকে এটা কমপ্লিটলি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছে। এখন ওইটা সহ আমি যদি লিখি, ওইটা সহ যদি আমি লিখি, এটা হলো ইলেকট্রনের টার্ম, এটা হলো নিউক্লিয়ারের টার্ম, এটা হচ্ছে কুলম্ব পোটেনশিয়ালের টার্ম, তাহলে এইটা আরেকটা ফান্ডামেন্টাল ইকুয়েশন 2.28। এইখানে যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটাকে আমার গ্রিনফিল্ডের স্পিরিট, সেই স্পিরিটে এই পোটেনশিয়ালগুলোকে আমার আমি আবারও যেটা চাচ্ছি, আমার টার্গেটটা আমার মাল্টি ইলেকট্রন ওয়েভ ফাংশন আছে, বাট আমি সিঙ্গেল ইলেকট্রন ওয়েভ ফাংশনের দিকে যেতে চাই। তার মাল্টি ইলেকট্রন ওয়েভ ফাংশনের কি ফর্ম আমার জানা আছে। এখন আমি কি ওয়েভ ফাংশন নিয়ে এগোবো নাকি আমি নতুন কোনো একটা বুদ্ধি বের করবো, এটা হলো সেই জানচা। এখন আমাকে সেই জায়গায় যেতে হবে, নতুন কি বুদ্ধি বের করতে। এখানে ওই কি বলে হ্যামিল্টনিয়ান সেই লেখার ব্যাপারটাই দাঁড়াচ্ছে। আমি আগে যা লিখেছি এটা করে ওই টার্মগুলোই আছে, একটুখানি শুধু ভাগ করা হয়েছে। এই নট একটা হ্যামিল্টনিয়ান দাগ করানো হয়েছে, যেখানে কাইনেটিক এনার্জি টার্মটা আছে আর নিউক্লিয়ার পোটেনশিয়ালের টার্মটা আছে। আর এই পুরো হ্যামিল্টনিয়ান which is the function of all the electronic coordinates, সেটাকে এইটা প্লাস ইন্টার ইলেকট্রন যে ইন্টারঅ্যাকশন আছে সেটাকে, ঠিক আছে। এখন ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই টার্মটা সেইটা লেখা দেয়, এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশনের আলাপ, ওই যে প্রোডাক্ট অফ ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনস। এবং শুধু এইটা নিয়ে যদি কাজ করি, দেন আই গেট সামথিং লাইক দিস। প্রত্যেকটা অরবিটালের জন্য একটা করে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, এইটা হচ্ছে তার এনার্জি আইগেন ভ্যালু। আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন নিয়ে কথা বলছি, এবং এইটা হলো এনার্জি তাকে বলে ইলেকট্রনের ডেনসিটি, ঠিক আছে। আমি এখন পর্যন্ত যা করছি এর মধ্যে ডেনসিটি ফাংশনের কোনো আলাপ আছে? কোনো আলাপ নেই। আমি কিন্তু এখন ওই হাতটি এবং হাত পকেট ভিতরেই ঘোরাফেরা করছি, ঠিক আছে। এই জন্য হাতটি এবং হাত পকেট ভিতরে ঘোরাফেরা না করে টিএফডিতে যাওয়া। এখন আমার যে পোটেনশিয়াল, ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে আমি যদি সলভ করতে চাই বাই দ্য ডেনসিটি অফ ইলেকট্রন, তাহলে শত বছরের পুরাতন ইকুয়েশন আছে, সেটা পসিবল। এবং আমরা যারা ইলেকট্রোডাইনামিক্স করছি, ইলেকট্রোস্ট্যাটিক্স করছি, তারা আমরা জানি যে ল্যাপ্লাসিয়ান অফ দ্য ওয়েভ ফাংশন will give you wave function, right? The potential will give you the density. এই কোশ্চেনটা আমাদের জানা আছে, এটাকে গাউস ল থেকে একটা আগালেই পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পোটেনশিয়ালটা, যেটা কুলম্ব পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা বের করা যায় ফ্রম দ্য ইলেকট্রনিক এবং বাই ইউজিং দ্য পয়সনস। তাহলে এইখানে হার্টট্রিতে যে ইলেকট্রনিক পোটেনশিয়ালটা ছিল, হার্টট্রিতে কিন্তু কোনো এক্সচেঞ্জ ছিল না, হার্টট্রিতে শুধু কুলম্ব পোটেনশিয়াল ছিল। সেই কুলম্ব পোটেনশিয়াল, এই যে হার্টট্রি পোটেনশিয়াল, ইটস ক্যান বি এক্সপ্রেসড লাইক দিস, ঠিক আছে। তাহলে হার্টট্রি পোটেনশিয়ালটার জন্য যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে এই যে আমরা এটা কিন্তু লিখছিলাম, এবং সেখানে যেটা লিখছিলাম, এখানে কি লিখছিলাম, সাই যে টার্মটা ছিল সেটা স্কোয়ার নিয়ে লিখছিলাম, সেখানে এখানে ডেনসিটি বসাই দিচ্ছি। তাহলে এটা হলো সেই হার্টট্রি পোটেনশিয়াল। আমরা এখন হ্যাঁ, ইন টার্মস অফ ডেনসিটি, পয়সন ইকুয়েশনের ডেনসিটি টার্মটা থাকে, ওখানে রো দিয়ে দিই। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যে হ্যামিল্টনিয়ানটা লিখছিলাম তার মধ্যে পোটেনশিয়ালের একটা টার্ম আমরা পেয়েছি, যেই টার্মটা কমপ্লিটলি ইলেকট্রন ডেনসিটি দিয়ে বের করা, ঠিক আছে। এর আগে এই কথাটা কিন্তু আমরা কোথাও বলি। এই টার্মটাকে আমরা রাখছিলাম কুলম্ব ফর্মে, এবং সেখানে
ওয়েভ ফাংশনের আলাপ ছিল। এখন আমরা ওই একই টার্ম আমরা দেখাচ্ছি ইন টার্মস অফ ডেন্সিটি, এবং এটা আমরা দেখাতে পারছি কেন? বিকজ উই নো দ্য পয়সনস। তাহলে একটা টার্ম দেখতে পেলাম যে ডেন্সিটি টার্মে প্রকাশ করা। তাহলে আমাদের ওই ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনের ভিতরে this term can be expressed in terms of density. এই টার্মটা ডেন্সিটি টার্মে প্রকাশ করা যায়। এখন এই যে পটেনশিয়াল গুলো আছে, আমি আগেই বলছি এগুলো সবই মিন ফিল্ড পটেনশিয়াল। প্রত্যেকটা ইলেকট্রন সেইটা অন অ্যাভারেজ ফিল করে। এটা হলো সেই ইকুয়েশন, এবং এই ইকুয়েশনে সলভ কি করে করতে হয় সেই আলাপ আমরা আগেই করে এসেছি, সেলফ কনসিস্টেন্ট মেথড। তাহলে এই পর্যন্ত আমি যা কিছু করলাম সেটা কিন্তু আগে যা বলছি সেটারই রিপিটেশন, এবং only change we have made is this term now has become something like physics. যে খবর মানে ধারাবাহিকভাবে এই যে প্রোগ্রেশনটা তৈরি, তাহলে দেখা গেল আমরা থ্রি ইকুয়েশনে থাকে, হার্ট্রি-ফক ইকুয়েশনে থাকে একটা পটেনশিয়ালকে ডেন্সিটি টার্মে প্রকাশ করা। এখন হার্ট্রি-ফকে কি করলো, সে এক্সচেঞ্জ টার্মটাকেও ইনক্লুড। তাহলে আমরা কি ধরতে পারছি এরপরে আমরা কি করার চেষ্টা করব? আমরা এক্সচেঞ্জ টার্মটাকেও দেখানোর চেষ্টা করব যে এটাকেও ডেন্সিটি টার্মে প্রকাশ করা, এবং কোরিলেশন নিয়ে এর আগে আমরা কোথাও কোনো আলাপ করি, এবং এটা আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনে যেহেতু আমরা কোনো আলাপ করিনি, এখন আমাদের আলাপ করতে হবে। আমরা একটা এক্সচেঞ্জ টার্ম নিয়ে এসেছি, একটা কোরিলেশন টার্ম আসছে, এবং আমাদের যন্ত্রটা কি হয়েছে, এখনো এটা আমরা যেটা লিখছি, নাও উই হ্যাভ কুলম্ব, উই হ্যাভ নিউক্লিয়ার পোটেনশিয়াল, উই হ্যাভ এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন, উই হ্যাভ কোরিলেশন। বাট স্টিল আমি যে ইকুয়েশনটা লিখছি সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের অরবিটালের টার্ম, ঠিক আছে? এখন আমার মিলাইতে হবে। ইনফ্যাক্ট একটা প্রশ্ন খুব ভাবছি না, সেটা হলো যে আপনাকে ওয়েভ ফাংশন কি ফাইটাকে কি আর ওয়েভ ফাংশন নামে আদৌ টাকা থাকে? এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটাকে আসলে আর রিগারাসলি চিন্তা করলে এটাকে আর ওয়েভ ফাংশন নামে ডাকা যাবে না। ওয়েভ ফাংশনের তাৎপর্য অনেক আগে নষ্ট হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের ওয়েভ ফাংশন বলে আমি দাবি করতে পারি, কিন্তু আমার হ্যামিল্টনিয়ানের ভিতরে সমস্ত ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে দেয়া কম্পোনেন্টগুলো আছে। কুলম্ব ইন্টারঅ্যাকশন ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে, নিউক্লিয়ার পোটেনশিয়াল ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে, এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে, এবং কোরিলেশন টার্ম ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে। তাহলে এটা সলিউশন করে যেটা পাবো ওইটাকে কি আর ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের ওয়েভ ফাংশন এই নামে ডাকা ঠিক হবে? স্টিল আমি ডেকে যাব। কেন ডেকে যাব? কারণ আমি শেষ পর্যন্ত হেল্প নিব স্লেটার ডিটারমিনেন্টে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন হিসাবে তার করানো হয়েছে, অথবা আমি যদি শুধু হার্ট্রি স্পিরিটে বলি তাহলে জাস্ট প্রোডাক্ট অফ ওয়েভ ফাংশনস নিয়ে বলে কাজ করা হয়েছে। কাজে এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেইটা কিন্তু বলার খুব মুশকিল। তাহলে আমরা কেন ইউজ করি? কারণ আমরা এর রেজাল্টের ব্যাপারে আমাদের আগ্রহ, শেষে যেটা পাবো সেটা মিনিংফুল রেজাল্ট দিতে পারে, যদি দিতে পারে পরে যাবো। এখন এই যে এই কথাটা এখানে আছে, এইখানে এই কথাটা মনে রাখা খুব জরুরি হচ্ছে যে এতগুলো টার্ম কেন আসছে। এই টার্মগুলো আসছে শুধুমাত্র আমরা কোনো অবস্থাতে ইন্ডিপেন্ডেন্ট বেসিস সেটকে ত্যাগ করতে পারি না। যদি পারতাম, ট্রু ওয়েভ ফাংশন নিয়ে কাজ করতে পারতাম, তাহলে এই সমস্ত কোনো টার্মের প্রয়োজন হতো না। যাতে পারি না বলেই ওই সমস্ত যন্ত্র নিয়ে আসছে। এখন ডিএফটি বিজনেস এর আগ পর্যন্ত আমরা হার্ট্রিতে ছিলাম। only change we have made, আমরা কুলম্ব টার্মটাকে ডেন্সিটি ফাংশন হিসাবে প্রকাশ করতে পারছি। ওয়েনবার্গ থিওরেম খুব সহজ কথা। ওর কনসেপ্টটা কি? The total energy of the system, which is the eigenvalue of the Hamiltonian equation we have written, is a singular function of
Functional কেন বলছি? Because the electron density is a function of position. তাহলে it is a function of a function. সেই জন্য functional বলি। এবং functional ডেরিভেটিভ বলে একটা জিনিস আমাদের ব্যবহার করতে হয়। এটা ম্যাথমেটিক্স ইন্টারেস্টিং, হয়তো সময় থাকলে বলবো। এইটার কতগুলো ব্যাপার আছে। এই যে এনার্জিটা, it is strictly true when we are talking about the ground state. তাহলে DFT এই যে ফাংশনাল ফর্মটা আমি লিখছি, it is true for the ground state. আমি যদি এক্সাইটেড স্টেট স্টাডি করতে চাই, then the functional will be the wave function. ঠিক আছে? তারপরেও কিছু কিছু এক্সাইটেড স্টেটে আমরা এই আলাপটা করি, কিন্তু এইটার কোনো রিগারাস থিওরিটিক্যাল বেসিস নাই, কিন্তু আমরা করি, কখনো কখনো করি। রিগারাস থিওরিটিক্যাল বেসিস নাই। রিগারাস থিওরিটিক্যাল বেসিস আছে এইটা। ঠিক আছে? যেমন আমরা যখন অপটিক্যাল প্রপার্টি স্টাডি করি, খেয়াল করার বিষয়, আমরা যদি অপটিক্যাল প্রপার্টি স্টাডি করি, আমরা ডিভিডিভি অর্থনীতি করি। অপটিক্যাল প্রপার্টি স্টাডি করতে গেলে কি ঘটনা ঘটে? জেনারেলি কি ঘটনা ঘটে? আমি একটা ফোটন ফেলি, এই ফোটনটা ইলেকট্রনিক ট্রানজিশন ঘটায়, তাই না? তাও টেল মি, এটা কি গ্রাউন্ড স্টেটের আলাপ? সো ডিএফটিতে আমরা যখন করছি, তখন ইলেকট্রনিক ট্রানজিশনের ঘটনাটা ঘটে গেল, এইটা কিন্তু আর গ্রাউন্ড স্টেটের আলাপ থাকতো না। স্টিল আমরা সবসময় ডিএফটি দিয়ে অপটিক্যাল প্রপার্টি স্টাডি করি। রিজনেবলি গুড প্রেডিকশন পাওয়া যায় বলে এটা আমরা করি, কিন্তু এটা আসলে গ্রাউন্ড স্টেট প্রপার্টি স্টাডি করা হলো। ঠিক আছে? তারপরে আমরা এফেক্ট অফ প্রেশার দেখি। এফেক্ট অফ প্রেশার যখন দেখি, প্রেশার অ্যাপ্লাই করলে স্ট্রাকচারটা গ্রাউন্ড স্টেট থাকে, তাহলে এফেক্ট অফ প্রেশারকে আমরা স্টাডি করি। এটা কি ইনভ্যালিড? ইনভ্যালিড, এটা ভ্যালিড, কারণ তখন ওই নিউ ডেন্সিটি অফ ইলেকট্রন, প্রেশার দিলে যখন নতুন যে ইলেকট্রন ডেন্সিটি তৈরি হয়, সেইখানে ভ্যারিয়েশন অফ প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা ওই স্টেটের জন্য মিনিমাম এনার্জি কোথায় সেটা খুঁজে পাই। সো আমি তখন বলি এটাকে, অপটিক্যাল প্রপার্টিতে কিন্তু এই সুবিধা না, প্রেশার দিলে এই সুবিধা আছে। আমি বলি যে আন্ডার প্রেশার দিস ইজ মাই নিউ গ্রাউন্ড স্টেট। ঠিক আছে? কিন্তু অপটিক্যাল ট্রানজিশন যখন ঘটে, ওইটাকে আর গ্রাউন্ড স্টেট বলা, আমি বুদ্ধি খাটায় ওইটাকে গ্রাউন্ড স্টেট বলতে পারি। ঠিক আছে? তো এগুলো এই সার্কিটগুলো খেয়াল করার বিষয় আছে। তাহলে এই যে কি মানে Coulomb term, this is a function of density, এটা হলো কাইনেটিক এনার্জি। এখানে একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল আছে, তাই না? এখানে একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল আছে। আমি যদি এক্সপেকটেশন ভ্যালু বের করতে চাই, তাহলে এর মধ্যে কাইনেটিক এনার্জি আছে, এর মধ্যে কুলম্ব টার্ম আছে, এবং এখানে একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল আছে। আরো টার্ম আছে, সেগুলো নিয়ে আমি এখনো বলি। কি করতে এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমার কোনশান ইকুয়েশন এবং ওয়েলবার্গ থিওরি, এই দুটো মূল কথাটা যদি আমি নিই, তাহলে সেই কথার মধ্যে কি ছিল? যে টোটাল এনার্জি ইউজে ফাংশনাল অফ ইলেকট্রন ডেন্সিটি। এখানে যে নিউক্লিয়ার পোটেনশিয়ালটা আছে, এই নিউক্লিয়ার পোটেনশিয়ালটা কিন্তু আমি ডেন্সিটি টার্মে প্রকাশ করতে এখনো পারিনি। আমি কি কোনো এক্সপ্লিসিট ফর্ম দেখাইছিলাম? যেমন ওই যে ওই কুলম্ব টার্মের জন্য একটা এক্সপ্লিসিট ফর্ম দেখাইছিলাম, ওই যে ফাংশন অফ ডেন্সিটি। নিউক্লিয়ার টার্মের জন্য কি সেটা দেখাতে পারছি? পারি না। কিন্তু আমি যদি এইটুকু বলতে পারি, নিউক্লিয়ার টার্মটাও অবশ্যই ডেন্সিটির উপর নির্ভর করবে, তাহলে আমার আর এক ধাপ। এবং সেখানে যে আমরা এই প্রমাণটা করব যে ধরা যাক, নাও লেট আস অ্যাসিউম এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ফাংশন ফর দ্য পোটেনশিয়াল Vn with energy E and density N। ডেন্সিটি ফিক্স করে দিচ্ছি, তার জন্য একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল আছে Vn। এখন আমি ধরে দিচ্ছি যে এখানে আরেকটা পোটেনশিয়াল আছে, যেটা হলো Vn ড্যাশ, এবং Vn এবং Vn ড্যাশ সমান না, কিন্তু দুটোর জন্যই ডেন্সিটি একই।
এবং তাহলে নিশ্চয়ই হ্যামিল্টনিয়ানের চেহারা আলাদা হবে, তাই না? যেহেতু পোটেনশিয়ালের চেহারা আলাদা, ওয়েভ ফাংশনের চেহারা আলাদা হবে যেহেতু পোটেনশিয়ালের চেহারা আলাদা। আমি লিখছি Vn is not equal to Vn dash, এবং এনার্জি চেহারাও। এখন আমি যদি প্রমাণ করতে পারি সিঙ্গল সেম ডেন্সিটি ধরে আমি যে কনক্লুশন টানছি সেই কনক্লুশন লজিক্যালি একটা অদ্ভুত রেজাল্ট দিচ্ছে, তাহলে আমার কনক্লুশন কি হবে? কি হবে? If the density is fixed, the nuclear potential must be fixed. কারণ যদি ফিক্স না হতো তাহলে তো এই অদ্ভুত ঘটনাটা। এবং এখানে সিম্পলি যদি আমি গ্রাউন্ড স্টেটের কথা চিন্তা করে এই এনার্জি এক্সপেকটেশন ভ্যালু বের করি, যেহেতু ডেন্সিটি আলাদা, কি বলে Vn এর ফর্ম আলাদা, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে যে একবার E minus E dash is greater than that quantity, আর একবার E minus E dash minus E is greater than this quantity. এখন কথা হলো ডেন্সিটি ফাংশনাল থিওরি এইটাকেও জিরো বানায়, এটাকেও জিরো বানায়, তাহলে কি দাঁড়াচ্ছে যে একবার এই জিরো বেশি একবার এই জিরো বেশি। দিস ইজ এ কন্ট্রাডিকশন। তো এই কন্ট্রাডিকশন যদি থাকে তাহলে স্টার্টিং অ্যাজাম্পশন যেটা ছিল যে একই ডেন্সিটির জন্য দুই রকম নিউক্লিয়ার পোটেনশিয়াল পাওয়া যাবে, এই কথাটি আমার ডেন্সিটি যদি আমি ফিক্স করে দিতে পারি তাহলে নিউক্লিয়ার পোটেনশিয়াল একাধিক হতে পারে। তাহলে এটা মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? The nuclear potential itself is a functional of unique density will give you a unique nuclear potential. একটু আমরা করতে পারি। এটাই কিন্তু ওয়েন-পারসন থিওরেম ছিল যে তুমি যদি ডেন্সিটি জানো, you know the energy of the system. এখন কোন সাম ইকুয়েশন আমরা আঁকবো? এখানে ওয়েভ ফাংশনের নিজের ডেন্সিটি এখন ফাংশনাল, এবং এর মধ্যে কাইনেটিক এবং কুলম্ব টার্ম আছে, কাইনেটিক এবং কুলম্ব টার্ম আছে। এটা হলো নিউক্লিয়ার পোটেনশিয়াল, এইটা ডেন্সিটি ডিটারমিন করবে, এবং এইটা হলো ফাংশনাল ফর এনার্জি। এখন এইখানে আমরা এক্সপ্লিসিট ডিপেন্ডেন্সটা দেখতে পাচ্ছি যে ডেন্সিটির উপরে এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স হতে পারে, যে একটু লেখা কোথায় গেল আর সেটাতেও আমি। তাহলে এই অবস্থায় যদি আমি থাকি এবং আমি যদি শুরু করি তাহলে এইটা সমান কি লেখা যায়? এটা হচ্ছে সেই এনার্জির এক্সপ্রেশন। ভালো কথা, এটা হলো সেই এনার্জির এক্সপ্রেশন, এটা হলো এনার্জি। এর মধ্যে এই টার্মটা আছে, এটাকে আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল নামে রাখছি, কারণ নিউক্লিয়াসকে আসলে কোঅর্ডিনেট টোর্নেটগুলোকে আমি বিদায় করে দিচ্ছি, একটা পোটেনশিয়াল আছে। এইটা কাইনেটিক এনার্জি টার্ম, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কুলম্ব টার্ম। এইটার ব্যাপারে আমি কোনো আলাপই করি না, এটার ব্যাপারে আমি কোনো আলাপই করি না। কিন্তু আমার যদি একটা কনসিস্টেন্ট পিকচার খেয়াল করাতে হয় তাহলে তো আসলে টোটাল এনার্জির মধ্যে ওটাও আছে। টোটাল এনার্জির ভিতরে যদি ওটা যদি থাকে তাহলে এইটার আমি একটা নাম দিচ্ছি, এখানে এক্সচেঞ্জ এবং কোরিলেশন দুটো টার্ম নিয়ে, এবং এটা যদি আসলে ইউনিকলি ডেন্সিটি দিয়ে যদি টোটাল এনার্জি ডিটারমিন করা যায় তাহলে এই টার্মটাকেও নিশ্চয়ই ডেন্সিটি দিয়ে ডিটারমিন করা যাবে, তাছাড়া ডেন্সিটি ফাংশনাল থিওরি তারপর যাবে। তো আমি এই যে মানে একটা হটস্পট অবস্থার মধ্যে আমার ছিল হার্ট্রিফক। আমি হার্ট্রিফকে দেখালাম যে খুব সহজ পয়সনের ইকুয়েশন ইউজ করলে এইগুলো আমরা ডেন্সিটি পাবো। এরপরে আমার ছিল ওয়েন-পারসন থিওরেম। সেই থিওরেম বলেছিল যে টোটাল এনার্জি ডেন্সিটি ফাংশন। আমি নিউক্লিয়ার পোটেনশিয়ালের জায়গায় সেই থিওরেম অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম।
আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ভিন্ন ভিন্ন পটেনশিয়াল একই ডেন্সিটি থেকে জেনারেট করা যেতে পারে, কিন্তু আমি দেখলাম যে আসলে ভিন্ন ভিন্ন পটেনশিয়াল, নিউক্লিয়ার পটেনশিয়াল একই ডেন্সিটি থেকে জেনারেট করা যায়। একই ডেন্সিটি মানে একটাই নিউক্লিয়ার পটেনশিয়াল, তাহলে নিশ্চয়ই ওই ডেন্সিটি ওই নিউক্লিয়ার পটেনশিয়ালকে ইউনিকলি ডিটারমিন করবে। আমাদের ইউনিকনেস থিওরেমের কথা হয়তো মনে আছে, আমাদের লাপ্লাসের পয়সনের থিওরি নিয়ে কাজ করছে, সেখানেও কিন্তু ওই কন্ট্রাডিকশন থেকে আমরা আসছিলাম। তুমি যদি বাউন্ডারি কন্ডিশন ম্যাচ করতে পারো আর তোমার মাথা চুলকানো দরকার নেই, ইউ হ্যাভ গট দ্য সলিউশন, আর কোনো সলিউশন হবে না। এইখানে তুমি যদি ডেন্সিটিটাকে ফিক্স করতে পারো, ইউ হ্যাভ গট দ্য নিউক্লিয়ার পটেনশিয়াল, আর কোনো অন্যরকম নিউক্লিয়ার পটেনশিয়াল হতে পারে। আর এইটুকু আমরা যেটা করছি, এইটুকু আমরা হাত দিয়ে ঢুকিয়ে, এইটুকু আমরা হাত দিয়ে ঢুকিয়েছি, এই টার্মটা থাকতে হবে টোটাল এনার্জিতে, এই টার্মটা থাকতে হবে। টোটাল এনার্জিতে এই টার্মটা কেন থাকতে হবে? এক্সচেঞ্জ করবে। টোটাল এনার্জি এই টার্মটা থাকতে হবে যে আমরা এখনো ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন ছেড়ে দিইনি, ওইটাকে রক্ষা করার জন্য আমাদের এই সমস্ত ঘটনা ঘটাতে হবে। তাহলে এইখানে যে টার্মটা আছে, এই টার্মটাকে ক্যালকুলেট করতে পারলে আমার টোটাল হ্যামিল্টনিয়ানটাকে আমি দাগ করিয়ে ফেলতে পারি ইন টার্মস অফ ইলেকট্রন। এই টার্মটাকে কি করে জানতে হবে? ফাংশনাল ডেরিভেটিভ বলে যে বস্তুটা আছে, আর সেইখান থেকে যেটা পাওয়া যায় সেটা হলো এক্সচেঞ্জ কোরিলেটেড টার্মটা, এক্সচেঞ্জ কোরিলেটেড এনার্জি। যদি আমি ডেরিভেটিভ নিই পার্টিকুলার ডেন্সিটি, তাহলে যে এনার্জিতে যে কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলো এনার্জি, তাহলে সেইভাবে যদি লিখি 3.13 থেকে, এখানে আরেকটা ব্যাপার আছে, এটা কি বলছেন, কত রকমের ডেন্সিটি আছে তার ভিতরে একটা পার্টিকুলার ডেন্সিটি আছে যেটা এই এনার্জিকে মিনিমাইজ করতে পারে। এটাই আসলে সেই গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনের ডেন্সিটি। আমরা জানি ইট হ্যাজ টু বি এ স্টেশনারি পয়েন্ট, তাই না? দিস ইজ দ্য ফাংশন অফ দিস। কোনো একটা বিশেষ ডেন্সিটির জন্য দিস উইল বি এর মিনিমাম, দ্যাট ইজ গ্রাউন্ড স্টেট। এইখানে যে ইকুয়েশনগুলো আছে, আমি একটু আগে দেখলাম যে এইটা ডেন্সিটি ফাংশন, এইটা ডেন্সিটি ফাংশন, এবং এইটাকে ডেন্সিটি ফাংশন হতে হবে, এবং ফাংশনের ফর্মটা এই ডেরিভেটিভ থেকে বের করা যায়। তাহলে এইখানে যতগুলো টার্ম আছে সেগুলোর অবস্থা কি? সেগুলো প্রত্যেকটা ডেন্সিটি ফাংশন। এখানে যে কাইনেটিক এনার্জি যেটা আছে এটা কি ডেন্সিটি ফাংশন? একটা কথাও কিন্তু বলি না, এটা নিয়ে একটা কথা বলি কি বলছি প্রথম দিনই বলছি। ডু ইউ রিমেম্বার ফার্মি এনার্জি? ফার্মি এনার্জি হলো কি? ফার্মি এনার্জি হলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, and that is the function of। তাহলে একদম প্রথম দিককার ক্লাস থেকে এই টার্মটা ডেন্সিটি ফাংশন, এই টার্মটা আমরা এখন দেখলাম ইট হ্যাজ টু বি এ ফাংশন অফ ডেন্সিটি। এই টার্মটাকে পয়সনের ইকুয়েশন থেকে আমরা দেখেছি যে দিস ইজ এ ফাংশন অফ ডেন্সিটি, দিস টার্ম হ্যাজ টু বি এ ফাংশন অফ ডেন্সিটি। তাহলে এইখানে যতগুলো টার্ম আছে তার সবগুলোই কি ডেন্সিটি ফাংশন না? সবগুলোই ডেন্সিটি ফাংশন। এবং দিস ইজ ওয়েনবার্গ বোর্ন ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা কি? দিস ইজ দ্য ক্লু ফর দ্য ভ্যারিয়েশনাল। আমি ইনিশিয়াল গেস করব একটা ডেন্সিটি, ক্যালকুলেট দ্য এনার্জি, এই এনার্জিটা কেমন নোট করলাম। এরপরে আমি এনার্জি চেঞ্জ করব, চেঞ্জ করে আবার টোটাল এনার্জি আমি ক্যালকুলেট করবো। এনার্জিটা কিরকম, এনার্জিটা আগে যেটা করছি তার চেয়ে বেশি না, ওই দিকে যাওয়া যাবে। এরপরে করবো না ওইটা হচ্ছে কম, বেটার গ্যাস। এইটার উপরে এটার চেয়ে এটা যেদিকে কমিয়েছিলাম বা বাড়িয়েছিলাম সেদিকে আরো একটু করে দেখি ওইটার চেয়েও নিচে যাওয়া যায় কিনা, তার চেয়েও নিচে যাওয়া যায় কিনা। একটা করতে একেবারে নিচে চলে যাবো, তারপরে চেঞ্জ করলে আবার উপর থেকে ওঠা শুরু করবো। সো ইউ ফাইন্ড আউট দ্য মিনিমাম in energy in terms of the density of electrons, এবং এর ফলে কি হলো, আমি গ্রাউন্ড স্টেট এনার্জি পেয়ে গেলাম। গ্রাউন্ড স্টেট এনার্জি যদি পেয়ে যাই
তাহলে এই যে psi star psi আছে which is defined as the density of electrons, আমি psi এবং psi star বের করে ফেলতে পারবো। এবং যে সমস্ত ক্যালকুলেশনে psi দরকার হয়, যেমন অপটিক্যাল প্রপার্টি যখন আমি মেজার করি, we never use the density, we use the wave function। তাহলে উল্টো দিক থেকে ঘুরে আমি কিন্তু ওয়েভ ফাংশনে পৌঁছে যেতে পারি। আমার কোনসাম ইকুয়েশন যেটা আছে, that is in terms of density, we apply variation of principle. What do we vary? We vary the density. আপনার মিনিমাম অফ দ্য এনার্জি গ্রাউন্ড স্টেট সেটা পেয়ে যাই, পেয়ে যাওয়ার পরে কি করি, we determine the psi। সেই psi ইউজ করে আমরা psi ডিপেন্ডেন্ট যত রকমের ক্যালকুলেশন আছে সেগুলো। এইখানে নোবেল প্রাইজের লেকচারের সময় যে কথাগুলো বলছি, এই কথাগুলো আছে ভেরি অনেস্ট, খুব বড় বড় কিছু দাবি করেন নাই। উনি যেটা বলছিলেন যে আলটিমেটলি আমার আছে হলো আর্টসি থিওরি, এইটাকে যদি আমি আমরা যে থিওরি প্রপোজ করছি সেখানে নিয়ে যেতে চাই, তাহলে যতগুলো এনার্জি টার্ম আছে এগুলোর সাথে ডেনসিটিকে সম্পর্কিত করতে হবে। এবং শুধু তাই না, ডেনসিটিকে সম্পর্কিত করে আমি যে সলিউশন পাবো সেই সলিউশন হবে ইউনিক সলিউশন, মানে ওই ডেনসিটির জন্য আর অন্য কোনো সলিউশন এক্সিস্ট করে, ওই ডেনসিটির জন্য অন্য কোনো সলিউশন এক্সিস্ট করে না। যার একটা প্রুফ আমরা দিচ্ছি, এর ইজ ফিক্সড, একটাই বিএন আছে, যদি আর একটা বিএন আসলে তৈরি করে ইট হ্যাজ টু বি ইকুয়াল টু দ্য বিএন, অন্য কিছু হওয়ার কোনো উপায় না। এক্সাইটেড স্টেটস এর কথা একটু বলেছি, ম্যাগনেটিক অর্ডার, সুপার কন্ডাক্টিভিটি, অপটিক্যাল প্রপার্টিজ। এর ভিতরে অপটিক্যাল প্রপার্টির জন্য যেটি ট্রুলি গ্রাউন্ড স্টেট থিওরি না, সুপার কন্ডাক্টিভিটি আমি বিভিন্ন যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু করে বলবো। বেশিরভাগ ডিএফটি যে ফর্মুলাগুলো আছে সেখানে সুপার কন্ডাক্টিভিটি স্টাডি করা যায়, ঠিক আছে। সুপার কন্ডাক্টিভিটি স্টাডি করতে গেলে ইলেকট্রন ফোটন কাপলিংয়ের দরকার হয়। আমাদের এই ডিএফটির ভিতরে কোথাও ইলেকট্রন ফোটন কাপলিং নিয়ে একটা কথাও বলা হয়। সো কেউ যদি বাজারে প্রচলিত ডিএফটি করে যদি প্রেডিক্ট করতে চায় যে একটা সিস্টেম সুপার কন্ডাক্টর কিনা, তা অন্য জায়গায় যেতেই হবে। এই ডিএফটি দিয়ে এটা সুপার কন্ডাক্টর না সুপার কন্ডাক্টর না, অথবা সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার, এগুলো বের করা তাকে অন্য আলাদা যেতে হবে। ম্যাগনেটিক অর্ডার ডিএফটি দিয়ে গুরুত্ব করে। এখানে আমরা যেটা করছি সেটা হলো ইলেকট্রনের চার্জ ডেন্সিটি। আমি যদি আর একটা ডেন্সিটি প্যারামিটার নিয়ে আসি, সেটা হলো ইলেকট্রনের স্পিন ডেন্সিটি। এইটা এই ডিএফটির ভিতরে ঢুকে নেয়, এবং স্পিন থাকার কারণে, স্পিনের অ্যালাইনমেন্ট থাকার কারণে টোটাল এনার্জিতে অ্যালাইনমেন্ট থাকতে পারে। সেটা ম্যাগনেটিক অর্ডারে অ্যান্টি অ্যালাইন হতে পারে, অ্যান্টি ফেরোম্যাগনেটিক অর্ডারে। এর প্রত্যেকটাই টোটাল এনার্জিতে কন্ট্রিবিউট করে, এবং সেখানে কন্ট্রিবিউশনের জন্য যেই ফাংশনালটা আসে সেই ফাংশনাল ইজ এ ফাংশন অফ স্পিন ডেন্সিটি। স্পিন এর ভিতরে নিয়ে আসা যায় সহজে, এবং নিয়ে এসে স্পিন পোলারাইজড ক্যালকুলেশন করা। বেশিরভাগ ডিএফটি প্যাকেজের ভিতরেই কিন্তু স্পিন পোলারাইজড ক্যালকুলেশনের হ্যামিল্টনিয়ানের ভিতরে নতুন টার্ম ঢুকানো যায়, সেটা হলো স্পিন অরবিট কাপলিং। যদি ঢুকায় তাহলে সেটাও টোটাল এনার্জিতে কন্ট্রিবিউট করবে। এগেইন আমি এনার্জি যখন মিনিমাইজ করব, সেই মিনিমাইজ এনার্জির ভিতরে ওই স্পিন অরবিট কাপলিং এর কন্ট্রিবিউশন, আমরা হ্যামিল্টনিয়ানের নতুন টার্ম যোগ করা। যতই যোগ করা হবে ততই লেভেল অফ সফিস্টিকেশন বাড়তে থাকবে, প্রোগ্রাম রান করতে বেশি বেশি সময় লাগবে, বাট ইট ইজ ভেরি মাচ পসিবল। তো আমি এরপরে গিয়েতে আসলে একদম ফাংশনাল ফর্মগুলো দেখানো শুরু করবো। আজকে এই পর্যন্ত আমি বলছি যে প্রত্যেকটা টার্মই ডেনসিটির কেমন ফাংশন, ডেনসিটির সাথে কিভাবে ভ্যারি করে, এবং কোনসাম ইকুয়েশনে এগুলো, এই টার্মগুলো এক্সপ্লিসিট ফর্ম কিরকম, এটা এর পরের লেকচারে আমি ডিসকাস। তাহলে আজকে যেটুকু করা হয়েছে সেটা হলো যে ভেরি মাচ starting from the Hartree and Hartree form. Very much starting from Hartree and Hartree form. আমরা Hartree এবং Hartree form এর কোন জায়গায় একদমই ছাড়ি নাই।
ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন একটাই। হার্ট্রি-ফকে যত রকমের এনার্জি টার্ম ছিল আমরা দেখানোর চেষ্টা করছি তার প্রত্যেকটা ইলেকট্রন ডেন্সিটির উপর ডিপেন্ড করে। হার্ট্রি-ফকে এক্সচেঞ্জ টার্মটা ছিল, এইখানে এক্সচেঞ্জ এবং কোরিলেশনকে আমরা একই টার্মের ভিতরে ঢুকে ফেলছি। এক্সচেঞ্জ এবং কোরিলেশনকে একটা টার্মের মধ্যে, এবং এই টার্মটা গেস করা যায় ডিএফটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিএফটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এক্সচেঞ্জ কোরিলেশন পোটেনশিয়ালের কোন ফর্মটা আমি সিলেক্ট করব। বহু রকমের ফর্ম বানানো, এর মধ্যে কোন ফর্মটাকে আমি নেব। There is no concrete guidance. এই প্রশ্ন ডিএফটি নিয়ে যখনই কোনো তর্ক হয় তখন জিজ্ঞেস করা হয়, এটা খুবই ক্লেভার প্রশ্ন বলে মনে করা হয়, কিন্তু এর উত্তর খুব স্টুপিড। এটা প্রশ্নটা খুব ক্লেভার, কারণ আমার যদি আসলে প্রেসক্রিপশন থাকতো কোন ধরনের এক্সক্লুড করবো, এটার ফুল প্রুফ কোনো উত্তর না। এটার একেবারে অপারেশনাল লেভেলে উত্তর সেই এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশনাল জিওমেট্রিকে সবচেয়ে ভালো অপটিমাইজ করতে পারে। তো এই জন্য যারা বিগিনার, জেনারেলি আমি যেটা করি, ইফ ইট ইস মেটালিক, আমি যদি কোন কোন ইলেকট্রনিক অরবিটাল কোর স্টেটে আসে, কোন কোন ইলেকট্রিক্যাল অরবিটাল ব্যালেন্স স্টেটে আসে, এগুলোর দিকে তাকিয়ে আমি যদি দেখি যে দে আর মোর অর লেস এক্সটেন্ডেড স্টেটস, outermost স্টেটে এর এবং ডি ইলেকট্রনের কন্ট্রিবিউশন কম, আই সিম্পলি স্টার্ট উইথ জিএফটি। ঠিক আছে, আমি জিএফটি দিয়ে দিচ্ছি। জিএফটি যেটা করে সেটা হলো ডেন্সিটিটাকে ভ্যারি করার একটা সুযোগ, দ্য ফার্স্ট অর্ডার। ডেন্সিটি ভ্যারি করার সাথে ওয়েভ ফাংশনের একটা সম্পর্ক আছে। If the wave functions are extended over space, তাহলে ডেন্সিটিকে ভ্যারি করার কোনোটা স্কিল। কিন্তু ওয়েভ ফাংশন যদি হয় দে আর কোয়াইট লোকালাইজড ইন স্পেস, তাহলে শুধু শুধু ভ্যারি করানোর কোনো মানে হয় না। ইউ স্টার্ট উইথ এনি লোকাল ডেন্সিটি অ্যাপ্রক্সিমেশন। তো এইরকম অনেকগুলো ব্যাপার আছে। স্পিন অরবিট কারণে আমাদের যদি উৎসাহ জানা থাকে তাহলে আমরা জানি যে এই আমাদের যে ইলেকট্রনগুলো আছে এগুলো স্পিন স্টেট কেমন হবে, তারপরে অরবিটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারের অবস্থাটা কেমন, সো দ্যাট আই হ্যাভ সাম আইডিয়া যে এই সিস্টেমের জন্য স্পিন অরবিট কাপলিং গুরুত্বপূর্ণ হবে কি হবে না। তাহলে আমি কি স্পিন এলডি ইউজ করবো নাকি শুধু এলডি ইউজ করবো, এই সমস্ত জিনিসগুলো কিছু কিছু আলাদা। কিন্তু আমরা যদি 10টা সিস্টেম বা 20টা সিস্টেম বা 100টা সিস্টেম স্টাডি করি, তাহলে আমরা অন্তত 10টা সিস্টেমে দেখবো 100টার ভিতরে যেখানে আমার ইনিশিয়াল বেস খুব ভালো কাজ করে। আমি কোনো খুব ভালো যুক্তি দেখাতে পারবো না। এর মধ্যে একটা বড় কারণ হলো এই কম্পিউটেশনাল প্রসিডিউরটা যে আসলে কেমন, এর নাড়ি ভুড়ির ভিতরে অলমোস্ট আমরা কেউ ঝুঁকি, তারা তো আমাদের হাতে কিছু একটা ছড়িয়ে দিয়েছে। তো এগুলো করতে যে কোথায় তারা কোথায় কি ট্রানজেক্ট করেছে, কোথায় কি ফার্দার অ্যাজাম্পশন ব্যবহার করেছে, সেগুলো সম্পর্কে একেবারে প্রোগ্রামের ভিতরে যারা ঢোকে তাদের পক্ষে বলা কথা। আমি জানিও না, ওটা দেখলেও আমি বলতে পারবো। তো বেসিক্যালি ট্রায়াল এবং এরর, কিন্তু উইথ সাম আইডিয়া, সেইটা নিয়ে সামনে এগোতে। তো কালকের লেকচারগুলোতে আমি একটু বিস্তারিতভাবে এক্সচেঞ্জ করলে পোটেনশিয়াল এবং সুডো পোটেনশিয়াল একটা ব্যাপার আছে, যে কোর স্টেটস যে ইলেকট্রনিক স্টেটগুলো আছে এগুলো কয়েক ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, এবং এইখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কোয়াইট এনার্জেটিক, অনেক এনার্জি এবং অনেক ভিতরে থাকে। তো ভিতরে যারা থাকে, যাদের এনার্জি অনেক, তাদের যে ট্রু ওয়েভ ফাংশন আছে সেই ট্রু ওয়েভ ফাংশনকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের ওয়েভ ফাংশন, আমার ওয়েভ ফাংশন না, কিন্তু আমি এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন ওয়েভ ফাংশন আছে, সেইটার টার্মে এক্সপ্রেস করতে গেলে অনেক যন্ত্রণা আছে। ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন ওয়েভ ফাংশন তার সুপারপজিশন করে
আমি একটা রিয়েলিস্টিক ওয়েভ ফাংশনের চেহারায় নিয়ে আসতে পারি। আবারও দ্য স্পিরিট অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন, সেটার একটা চেহারা আমি নিয়ে আসতে গেলে আমার কতগুলো লাগে। ইনফ্যাক্ট অ্যালুমিনিয়ামের মতো একটা সিস্টেমে বোধহয় দেখা গেছে একটা বোর ইলেকট্রনকে আমি তার ওয়েভ ফাংশনকে যদি ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের ওয়েভ ফাংশন দিয়ে এক্স্যাক্টলি প্রকাশ করতে চাই, তাহলে কতগুলো পার্শিয়াল ওয়েভ, কতগুলো 16,000। ঠিক আছে, তো 16,000 প্লেন ওয়েভ টাইপ বা ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনের ওয়েভ ফাংশন দিয়ে যদি একটা ওয়েভ ফাংশনকে এক্সপ্রেস করে কম্পিউটেশন করতে হয়, তাহলে আর কম্পিউটেশন করতে হয় আমাকে অন্য পদ্ধতি, তার মানে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো যে পটেনশিয়াল ফিট করে, সেই পটেনশিয়ালি তো তাদের ওয়েভ ফাংশনের ফর্ম তৈরি করে। সবসময় ওয়েভ ফাংশনকে ডিটারমিন করে পটেনশিয়াল, পটেনশিয়ালের উপরে ডিপেন্ড করে ওয়েভ ফাংশনটা কেমন হয়, যে পটেনশিয়াল ফিট করে। আমাকে এমন একটা পটেনশিয়াল তৈরি করতে হবে, যেই পটেনশিয়াল এমন একটা ওয়েভ ফাংশন তৈরি করবে বোর ইলেকট্রনের, যেটাকে প্লেন ওয়েভ বেসিসে এক্সপ্রেস করতে খুব বেশি টার্মের দরকার না, 10টা বা 15টা প্লেন ওয়েভ দিয়ে ওটাকে ইউজ করে। তাহলে হাত দিতে হয় কোথায়? ওই কোর পটেনশিয়াল। ওই কোর পটেনশিয়ালকে হাত দিয়ে আমি যে পটেনশিয়ালটা তৈরি করবো, সেই পটেনশিয়ালের নাম কি? তো সেই সুন্দর পটেনশিয়াল নিয়ে আমরা আলাপ করবো। এবং আমি এখন তৈরি করলেই তো হবে না, ওই যে বাউন্ডারি কন্ডিশন আছে, কোর রিজন এবং আউটার রিজন ভাগ করছে, আমার ওয়েভ ফাংশনটাকে ম্যাচ করাতে হবে in the shape, in the derivative, in the energy. অনেক রকমের চ্যালেঞ্জ আছে। তো আজকে কোশ্চেন কমেন্ট থাকে।